আসসালামু আলাইকুম। আমরা ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জের টিএফএফ আজকে ম্যাথের ক্লাস দেখব। তো ম্যাথটা আলোচনা করব 97তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় যে ম্যাথ এসেছিল সেই ম্যাথটা নিয়ে আজকে আলোচনা করব। এই ধরনের ম্যাথই এই একই রকম ম্যাথ, একই রকম চেহারা আমাদের ম্যাথ কিন্তু প্রত্যেকবার আসে। শুধু আমাদের এই জায়গাটায় আমাদের নজর দিতে হবে। এই জায়গাটা একটু ডিফার হয়। মানে চেহারাটা সবই এক থাকলেও এই জায়গায় একটু আমাদের ডিফার হয়। আর এখানে আমাদের বাই সেলের কথা বলা থাকে, মানে আমাদের কেনার কথা বলা থাকে অথবা বিক্রি করার কথা বলা থাকে। তবে এখানে আমরা গুরুত্ব দেব সবচেয়ে বেশি এই যে বিনিময় হারের উপর গুরুত্বটা আমরা বেশি দেব। আর আর যে পয়েন্টগুলো আছে, এই যে 2, 3, 4 এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো গতানুগতিক সবগুলো অঙ্কে একই থাকবে। শুধু আমাদের এই বিনিময় হারের উপর আমাদের নজর দিতে হবে একটু ভালো মতো। আচ্ছা, তো আমাদের বিনিময় হার যদি আমরা এখানে দেখি, বিনিময় হার আমরা দুই ধরনের দেখি। একটি হচ্ছে প্রত্যক্ষ বিনিময় হার, প্রত্যক্ষ রেট, আর এটা হচ্ছে পরোক্ষ রেট, মানে ডাইরেক্ট রেট আর ইনডাইরেক্ট রেট। সহজভাবে যদি আমরা এটা বলে থাকি, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এই দুইটা আপনারা শুধু মাথায় রাখবেন। তো অঙ্কটা কিরকম, অঙ্কটা আগে পড়ে দেখি অঙ্কটার চেহারা কিরকম। এর বলা আছে আপনার একজন আমদানিকারক আপনার ব্যাংকে ইউরো 25,000 মূল্যমানের 90 দিন মেয়াদি এলসি পেমেন্টের জন্য একটি বুকিং দিতে চান। তাহলে যারা এলসির সাথে বেশি সংযুক্ত, যারা এডভান্সে কাজ করছে তারা ভালো জানবে, আমার চেয়েও ভালো জানে তারা। তো এই লাইন দ্বারা আমরা কি বুঝলাম, যে আমাদের একজন কাস্টমার সে 25,000 ইউরো 90 দিন মেয়াদির একটি এলসি সে করতে চায়, মানে এলসির বুকিং সে দিতে চায়। আমদানিকারকের প্রস্তাবের বিপরীতে আপনার ব্যাংকের বিনিময় হার নির্ধারণ করুন। তাহলে আমাদের ব্যাংকে এই যে 25,000 ইউরো যদি আমরা এলসি পেমেন্ট দিতে চাই, তাহলে আমাদের ব্যাংকের বিনিময় হার কত হবে, মানে আমদানিকারকের কাছ থেকে কত টাকা আমরা নিব সেটার বিনিময় হারটা নির্ধারণ করতে বলছে। উক্ত আমদানি বিলের বিপরীতে আমদানিকারককে কত বাংলাদেশি টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমদানিকারক কত টাকা আমাদের ব্যাংকে প্রদান করবে সেটা নির্ণয় করতে হবে। নিম্ন বর্ণিত উপাত্ত ব্যবহার করো। যে উপাত্ত বা তথ্যসমূহ আছে সেই তথ্যসমূহ ব্যবহার করে আমাদের দুইটা জিনিস চেয়েছে। এখানে আমাদের চেয়েছে হচ্ছে ব্যাংকের বিনিময় হার চেয়েছে, নির্ধারণ করতে বলছে। আর আমদানিকারক ওই এলসি শেষে মানে 90 দিন শেষে আমাদের কত টাকা বাংলাদেশে কত টাকায় পরিশোধ করবে, এই দুটো জিনিস আমাদের চেয়েছে। তো আর ব্যবহার করতে হবে আমাদের যে ইনফরমেশন গুলো দিয়েছে, এই ইনফরমেশন গুলো দিয়েছে। ইনফরমেশন গুলো হলো, এক নাম্বার এখানে বলা আছে আন্তঃব্যাংক বিনিময় হার। আন্তঃব্যাংক বিনিময় হার মার্কিন ডলার 1, মানে 1 মার্কিন ডলার সমান টাকা হচ্ছে আমাদের এত এবং এত। আমাদের এখানে যেটা দেওয়া আছে যে 109 টাকা 50 পয়সা, আর দেওয়া আছে 110 টাকা 50 পয়সা। আর ইউরো দেওয়া আছে মার্কিন ডলার এত টু এত। তাহলে এই যে রেটগুলো, এই রেটগুলো দ্বারা কি বোঝায় আমি আসতেছি বিস্তারিত ব্যাখ্যায়। 2 নম্বরে বলা আছে ব্যাংকের ওভারহেড চার্জ হচ্ছে 0.0831%। ওভারহেড চার্জ সবগুলোর ক্ষেত্রে ফিক্সড, এখানে যে ব্যবহার হবে অন্যান্য অঙ্কগুলোতে একই ব্যবহার করবে। সুদ বা সোয়াপ, এখানে খরচ বছরে 3%, এটাও একই রকম চলবে। ধরুন 360 দিনে বছর, 360 দিনে আমাদের বছর ধরতে হবে। এখানে হ্যাঁ 360 দিনে বছর, আমাদের অ্যাকাউন্টিং এ যে হিসাবকাল বা ব্যাংকে যে ইয়াগুলো করি সেটা 360 দিনে আমাদের বছর ধরতে হবে। তো এই অঙ্কের একটা সুবিধা হলো যে ইংরেজির পাশাপাশি আপনার বাংলা ওই ভাষণটা দেওয়া থাকবে। বাংলা যে ভাষণটা, ওই ভাষণটা দেওয়া থাকবে। তবে আমরা অঙ্কটা করবো ইংলিশে, অঙ্ক করবো, সলিউশনটা হবে ইংলিশে। তো ইংলিশে যদি আমরা একটু দেখি, এটা ইউর ইম্পোর্টার ওয়ান্টস টু বুক ফর
সুবিধাটা হয় যে আমরা যদি পড়ে না বুঝি বা পড়ে যদি কোনো জায়গায় খটকা লাগে আমরা বাংলা দিকে দৌড় মারবো, বাংলা দেখবো। হ্যাঁ, যদি ইংলিশে আমাদের সমস্যা হয়। তো ইউর ইম্পোর্টার ওয়ান্টস টু বুক ফর এ পেমেন্ট of 90 day LC amount of euro 25,000 to your bank. Calculate the exchange rate to deal with the importer payment. How much does the importer have to pay to your bank? Please use the following information. ওই কথাগুলো আমাদের এখানে সব বলা আছে। এখানে আমরা এই রেটের দিকে খেয়াল দেব। হ্যাঁ, আর কত ডলার আমাদের ক্রয় বিক্রয় হবে সেই ডলারটা আমাদের তো এখানে দেয়াই থাকবে, ওটা আমরা এর কাজটা পরে করবো, তবে আমাদের এই রেটটা আমরা খেয়াল রাখবো। আমি আপনাদের আগেই বলেছি যে আমাদের দুইটা রেট অবশ্যই আমাদের মনে রাখতে হবে। দুইটা রেট, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডাইরেক্ট রেট, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট রেট। এটাই হচ্ছে মূল মন্ত্র, আর কিচ্ছু না, এটাই মূল মন্ত্র। অন্য ব্যাংকে মানে অনেকভাবে এটা বলা যায়, কিন্তু আসল কাহিনী হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। তো আপনারা হচ্ছে ট্রেড ফাইন্যান্সের ডাইরেক্ট ইনডাইরেক্টের বিস্তারিত কিছু লেখা আছে, এখানেও আপনাদের মনে হয় দেওয়া, নোটে মনে হয় লেকচার সেটা মনে হয় দেওয়া আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সম্বন্ধে বিস্তারিত কিছু দেওয়া আছে। তো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট রেটের আমাদের এই সূত্রটা আলোচনার আগে আমাদের এটা জানা দরকার যে সূত্রটা হচ্ছে এরকম যে বাই ল অ্যান্ড সেল হাই কখন হবে, যখন আমাদের রেট ডাইরেক্ট হবে, তখন আমাদের সূত্রটা হচ্ছে কি, বাই ল অ্যান্ড সেল হাই। রেটটা যখন ডাইরেক্ট রেট বুঝাবে তখন আমাদের কি হবে, বাই ল অ্যান্ড সেল হাই, মানে আমাদের এখানে যে দুটা রেট দেওয়া আছে, তাই না, একটা হচ্ছে লোয়ার রেট আর একটা হচ্ছে আমাদের কাছে হায়ার রেট। এটা হচ্ছে আমাদের কাছে হায়ার রেট, 109 টাকা 50 পয়সা, এটা 110 টাকা 50 পয়সা। তাহলে যখন আমাদের ডাইরেক্ট রেট বুঝাবে তখন হচ্ছে কি, ক্রয় করব লো প্রাইসে, আমরা এই যে ক্রয় করব লো প্রাইসে, মানে যে মূল্যটা দেওয়া আছে কম প্রাইসে এই মূল্যতে ক্রয় করব, আর বিক্রি করব হাই রেটে। কিন্তু যদি ইনডাইরেক্ট হয় তাহলে কি হবে, এর উল্টাটা হবে। ইনডাইরেক্ট হলে কি হবে, বাই করব এই হাই রেটে, আর আমরা সেল করব লো রেটে। তো এটা আমাদের মনে রাখতে হবে, একটা সূত্র মনে রাখবেন, তাহলে এটা আমাদের মনে থাকবে যে ডাইরেক্টটা আপনারা মনে রাখবেন। ডাইরেক্টটা হচ্ছে সহজ, যে কম প্রাইসে কিনবো বেশি প্রাইসে বিক্রি করবো, শেষ। কম প্রাইসে কিনবো বেশি প্রাইসে বিক্রি করবো, এটা হচ্ছে ডাইরেক্ট। ইনডাইরেক্ট হলে আর উল্টাটা। এটা হচ্ছে সূত্র, মানে সূত্র এটাই। এখানে সূত্র কি আলোচনা করা আছে প্রথমে, একটু দাঁড়ান তো, ডাইরেক্ট অঙ্ক শেষে আছে, শেষেও নাই, এটা এই শিটে নাই। আচ্ছা, আমি প্র্যাকটিস, ওটা তো লিখেছিলাম, এত শিট হয়ে গেছে। আচ্ছা, আমরা এটা আলোচনা করি, এক অঙ্কটা শেষ করি। আরেকটা হচ্ছে যে এখানে, জি স্যার একটু প্রশ্ন করে আপনার যেহেতু অঙ্কে চলে আসছে, এই ডাইরেক্ট রেট আর ইনডাইরেক্ট রেট এইটার উপর যদি একটু বিস্তারিত ধারণা দেন, তাহলে মানে পরের অঙ্কগুলো না আমরা সহজে আপনাগুলো আমরা মানে খাইতে পারবো ভালো। জি জি জি, না ডাইরেক্ট রেট ইনডাইরেক্ট রেট বলবো, ওটার উপর বলবো, এবং ওটার উপর বুঝতে পারবো ইনডাইরেক্ট রেট না ডাইরেক্ট রেট, এই সূত্রটা যদি বোঝাইতে পারেন। হ্যাঁ, না অবশ্যই বোঝার জন্য এই অঙ্কগুলোর সলিউশন করছে অনেক কষ্টে অনেক কষ্টে লেগেছে, এবং দেখবেন বুঝবেন ইজি আছে, অতটা জটিল না। আমি আপনাদের প্রারম্ভিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো ধরে দিচ্ছি, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। তো সূত্রটা হচ্ছে আমাদের এটাই যে ডাইরেক্ট রেটে আমরা বিক্রি করব
হাই রেটে ক্রয় করব লো রেটে। তো আমরা বুঝবো কিভাবে কোনটা ডাইরেক্ট রেট আর কোনটা ইনডাইরেক্ট রেট, আমরা বুঝবো কেমনে? তো বুঝার একমাত্র উপায়, এখানে যে অঙ্কে যে রেটটা দেওয়া আছে এখানে বলা আছে, দেখুন আমরা প্রথমে ক্যালকুলেশনে যাব, এখানে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করে আমাদের অঙ্কে যেতে হয়। তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে, এটা আমি ডাইরেক্ট অঙ্ক ধরছি তো বড় অঙ্ক, আপনাদের অঙ্ক ধরা লাগতে ছোটটা, এই অঙ্কটা ধরা লাগতো তাহলে আমাদের কাছে বুঝতে সহজ হতো। এই 4 নম্বর অঙ্কটা ধরা লাগতো, এখানে শুধু রেটের কথা আলোচনা আছে, শুধু রেট আলোচনা আছে অঙ্কের মধ্যে, এটা ধরা লাগতো। তো না ধরে আমি বড়টা ধরছি, এত যাই সমস্যা নেই। তো এখানে ডাইরেক্ট রেট কোনটা ইনডাইরেক্ট রেট কোনটা এটা আপনাকে আমি ক্লিয়ার করে দিই, মানে আপনাদের ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এরকম, প্রথমে এই অঙ্ক করার জন্য আমাদের ক্যালকুলেশনটা এটা নিয়ে আসতে হবে যে ক্যালকুলেট সেলিং এক্সচেঞ্জ রেট, আমাদের কি বের করতে হবে? সেলিং রেটটা আমাদের বের করতে হবে। এখানে ইম্পোর্টারের জন্য আমরা কত, এই যে ইউরো যে তাকে দিব, 1 ইউরোর জন্য আমরা কাস্টমারের কাছ থেকে কত টাকা নিব সেটা আমরা এক্সচেঞ্জ রেটটা বের করব। সেলিং এক্সচেঞ্জ রেট পার ইউরো যোগ টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো, পার ইউরোতে যত রকম খরচ হয় সবগুলো খরচ যোগ করে আমরা কাস্টমারের কাছ থেকে টাকাটা আদায় করব। এটা হচ্ছে সূত্র আমাদের সেলিং এক্সচেঞ্জ রেটের। আর ক্যালকুলেশনগুলো এরকম যে প্রথম ক্যালকুলেশন হচ্ছে, এখানে হিন্স দ্য রাফ ক্যালকুলেশন ইজ অ্যাজ ফলোস। প্রথম ক্যালকুলেশন হচ্ছে বাইং অ্যান্ড সেলিং রেট, এটাই প্রথম এবং এটাই আমাদের সর্বশেষ এবং চূড়ান্ত। এখানে বলা আছে ইউএসডি অ্যান্ড ইউরো আর বোথ ডাইরেক্ট রেট। তো এটা কিভাবে বুঝবো ডাইরেক্ট রেট? ডাইরেক্ট রেটটা হচ্ছে এরকম, আমরা যেমন দেখুন বিদেশি মুদ্রার 1 ইউনিটের বিপরীতে স্বদেশি মুদ্রা যদি আমাদের মোট পরিমাণ দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা বলবো ডাইরেক্ট রেট। মানে কথাটা এরকম যে বিদেশি 1 ইউনিটের বিপরীতে যে দেশীয় মোট অর্থকে প্রকাশ করাকে ডাইরেক্ট রেট বলে। যেমন এখানে বিদেশি কত ইউনিট আছে, যদি বাংলাদেশি টাকায় আমরা এটা ক্যালকুলেট করব, তো 1 ইউরো এখানে 1 ইউএসডি সমান এখানে বিডিটি দেওয়া আছে এত, তাই না? তাহলে এটা হচ্ছে মোট দেওয়া আছে আমাদের, মোট টাকা কত। আর বিদেশি দেওয়া আছে কত? 1 ইউনিট, 1 দেওয়া আছে। যদি আমাদের এরকম থাকতো যে ইউএসডি 110 সমান আমাদের বাংলাদেশি টাকা হবে, বিডিটি হবে, মানে এরকম, এটা না যে বিডিটি 1 সমান ইউএসডি 0.110 এরকম ধরনের দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। আমাদের ইনডাইরেক্ট রেটের সূত্রটা হচ্ছে যে স্বদেশি 1 একক দেওয়া থাকবে, মানে 1 একক বা একটি মুদ্রা বা একটি মানে 1 একক আর কি। স্বদেশি আমাদের 1 টাকা বা 1 একক মুদ্রার এগেইনস্টে বিদেশি মোট পরিমাণ কত, বিদেশি টাকা মোট পরিমাণ কত বা বিদেশি মুদ্রার মোট পরিমাণ কত সেটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের কাছে ইনডাইরেক্ট রেট। আর ডাইরেক্ট রেট কি কোনটা? যে বিদেশি টাকার মানে বিদেশি 1 এককের বিনিময়ে আমাদের স্বদেশি মোট টাকার পরিমাণ যদি দেওয়া থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট রেট। আমার কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের ইউএসডি এখানে দেওয়া আছে, ইউএসডি 1 ইউএসডি সমান বিডিটি কত দেওয়া আছে? বিডিটি দেওয়া আছে 109 টাকা 50 পয়সা, তাই না? আর এত দেওয়া আছে। তাহলে এখানে বিদেশি 1 ইউনিট বা বিদেশি 1 এককের বিনিময়ে আমাদের স্বদেশি মোট টাকার পরিমাণ দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট রেট। তাহলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে পার্থক্যটা তো বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলবেন, আচ্ছা পরে যাই, এখন আর না ধরি। তবে এই জিনিসটা তো বুঝতে পেরেছেন নাকি? তাহলে এখানে কোন রেটটা দেওয়া আছে? ইউএসডি 1 সমান যেটা দেওয়া আছে, এটা কোন রেটটা দেওয়া আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। এইটুকু মনে রাখবেন, আর কিচ্ছু না, এইটুকু মনে রাখলেই এনাফ। তাহলে আমরা এটা পেলাম ডাইরেক্ট রেট।
জি, ব্যাংক সেলার নাকি ব্যাংক বায়ার, এইটা এই দুইটা তো বোঝা মুশকিল। এটা মাথা থেকে ঝাড়ে ফেলান। আমি এটা আগে দেখেন, এটা দেখলে আপনি সব সব বুঝে যাবেন। সেলার বায়ারের ওই চিন্তা যদি মাথায় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাকে আপনি মানে অঙ্কই বুঝবেন না এগুলা। আচ্ছা, আপনি বলেন তো এখানে কি বের করতে বলছে? ক্যালকুলেট এক্সচেঞ্জ রেট ডিল টু দ্য কাস্টমার পেমেন্ট, কি বলা আছে? সেলার বায়ার পরে ওলাতে যান না। এখানে কি বলা আছে? বাংলাতে দৌড় মারুন। এটা আমরা ইংরেজিতে সমস্যা হচ্ছে, বাংলাতে দৌড় মারি। আমদানিকারকের প্রস্তাবের বিপরীতে আপনার ব্যাংকের বিনিময় হার নির্ণয় করতে হবে। তাহলে আমাদের ব্যাংকের বিনিময় হার নির্ণয় করতে হবে, কে পেমেন্ট করবে সেটা? পেমেন্টটা করবে কে? আমাদের কাস্টমার পেমেন্ট করবে। আমাদের কে পেমেন্ট করবে? কাস্টমার পেমেন্ট করবে। তা কাস্টমার যদি পেমেন্ট করে, তাহলে কাস্টমার কাছে আমরা বিক্রি করতেছি, কাস্টমার কাছে আমরা ইউরো বিক্রি করতেছি, আর কাস্টমার সেটা আমাদের কাছে পেমেন্ট করবে। তাহলে এই জিনিসগুলো একটু আমাদের পরে আসতেছি, এগুলো আরো সহজ ভাবে বুঝবেন আর কি। ওই বায়ার সেলার এটা মাথায় নিয়ে আসবেন না, এটাই অটোমেটিক আপনি বের করবেন যে বায়ার না সেলার কোনটা বের করতে হবে, আমাদের এখানে বলে দেওয়াই থাকবে। বুঝতে পেরেছেন? যেটা ক্রয় করলো না বিক্রি করলো, এই এক লাইন পরে যদি আমি অজ্ঞান হয়ে যাই তাহলে হবে না। খালি এই জিনিসটা দেখবেন যে আমাদের কি বের করতে বলছে, তাহলে আপনি অটোমেটিক পাওয়া যাবেন যে আমাদের কি বের করতে বলছে। আচ্ছা, তো আসলে এটা প্রথমে বড় অঙ্ক ধরছি তো, যার কারণে আপনাদের একটু এলোমেলো লাগতে পারে, তো লাগবে না ইনশাল্লাহ। দেখুন, তাহলে এখানে আমাদের এই রেটটা হচ্ছে কি? ডাইরেক্ট রেট। তাহলে আমাদের এটা যদি আমাদের ডাইরেক্ট রেট হয়, তাহলে আমাদের যেটা দেওয়া আছে ইউরো 1 সমান সমান ইউএসডি হচ্ছে কত? এত। আমাদের এইরকম যদি থাকে যে যখনই আপনি আরেকটা এখানে শর্টকাট একটা পয়েন্ট মনে রাখেন, আমরা যখনই এরকম আমাদের বিডিটির রেটটা যখন বের করব, বিডিটির রেটটা যখন বের করবো যে ডাইরেক্ট না ইনডাইরেক্ট হইলো, তখন অটোমেটিক আপনি পরেরটাও বুঝে নেবেন এটাও ডাইরেক্ট। মানে বিডিটির রেটটা যদি আপনি ডাইরেক্টটা বোঝেন যে এটা ডাইরেক্ট, তাহলে পরেরটা বুঝবেন এটাও আমাদের ডাইরেক্ট। তো এখানে আমাদের ইউরো 1 সমান সমান ইউএসডি এত। আমাদের যেহেতু এটা ডাইরেক্ট রেট বাড়ালো, তাহলে পরেরটাও আমাদের ডাইরেক্ট রেট হবে। তাহলে এখানে ডাইরেক্ট রেটের সূত্র হচ্ছে ইউএসডি এন্ড ইউরো রেট, ইউরো আর বোথ ডাইরেক্ট রেট, সো বাই লো সেলিং হাই। এই জিনিসগুলো আমরা সাজাবো কিভাবে? এই জিনিসগুলো এইভাবে সাজাবো। আপনাদের এই যে এই ক্যালকুলেশনগুলো কিন্তু আমি অনেক 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 ঘাটাঘাটি করে, অনেক খাটাখাটনি করে কিন্তু এই ক্যালকুলেশন আপনাদের মাঝে উপস্থিত করেছি। এই ক্যালকুলেশন কিন্তু আমার এখানেই নোটে দেখবেন, আর কোথাও কিন্তু এইভাবে দেখবেন না কিন্তু। অতএব এই জিনিসগুলো একটু যদি একটু আয়ত্ত করতে পারেন, সহজেই এগুলা ইয়ে করতে পারবেন। তো আমরা যেটা বাই করি, সে বাইকে বলে বিড রেট, আর সেলস যে প্রাইসে করবো তাকে বলে কি আক্স রেট বা অফার রেট। এখানে আমাদের ইউএসডি 1 সমান সমান, তাহলে সূত্রটা কি? বাই, ধরুন এইরকম, এটা শক আকার করে নিত এইরকম, এটা হচ্ছে আমরা যদি শখের মতো করি, কিন্তু এটা শখের মতো করা হয় না, তো ওই জন্য এরকম। ধরুন এটা হচ্ছে আমাদের বাইয়ের ঘর, এটা ছেলের ঘর, এটা হচ্ছে বাইয়ের ঘর। এটা বাই করবো কোন রেটে? ল রেটে। তাহলে ল রেট কোনটা? এটা, তাই না? তাহলে ল রেট কোনটা? এটা। তাহলে আমরা এখানে বাইয়ের ঘরে লিখেছি, এরা খেয়াল করুন। তাহলে বাইয়ের ঘরে লিখেছি 109 টাকা 50 পয়সা, ছেলের ঘরে লিখেছে কত? আমাদের এই যে 110 টাকা 50 পয়সা। তাহলে ইউরো 1 সমান সমান ইউএসডি কত হবে? ইউএসডি আমাদের এই যে কম রেটের যেটা, সেটা আমরা এখানে লিখেছি বাইরের ঘরে, এবং যেটা বেশি রেট সেটা ছেলের ঘরে। কি কারণে কম আর বেশি করলাম? এটা আমাদের ডাইরেক্ট রেট দেওয়া আছে, ওই জন্য আমরা এইভাবে কম রেটটা বাইরের ঘরে, বেশি রেটটা ছেলের ঘরে দিলাম। আচ্ছা, অতএব ইউরো 1 সমান সমান আমাদের ইউরো 1 সমান সমান আমাদের যখন ইয়ে করব
হ্যাঁ, যখন আমরা এটা 1 ইউরো সমান সমান আমাদের বিডিটি কত হবে এটা যখন নির্ণয় করতে যাব, জাস্ট এখানে এই বাই রেটে যেটা থাকবে এই বাইরে টাকা এবং এই টাকা গুণ করে দিব, গুণ করে যেটা বাড়াবে সেটা হচ্ছে আমাদের কাছে বাইরে, মানে এই রেটে আমরা ক্রয় করব আর বিক্রয় করব কোন রেটে, এই যে এই রেটে আমরা বিক্রি করবো, ঠিক এখানে এই দুটা প্রাইসে আবার গুণ করে দিব, এখানে গুণ করলে আমাদের যে প্রাইসটা বাড়াবে সেটা হচ্ছে আমাদের কাছে সেল প্রাইস বা কাস্টমারের কাছে আমরা বিক্রি করব। কাস্টমার 119 টাকা এত পয়সা করে কাস্টমার আমাদের 1 ইউরো বাবদ টাকা দিবে, আমরা সেল করব, কাস্টমার কিনে নিবে। আর আমরা ইউরোটা কিনে নিব বিদেশি থেকে, আমাদের তো বাংলাদেশ, আমরা তো আমাদের ব্যাংকে কি ইউরো তৈরি হয়? ইউরো তো তৈরি হয় না, আমাদের তো কিনে নিতে হবে, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে হোক যেখান থেকে হোক বা কোনো ব্যাংকের কাছ থেকে কিনে নিতে হবে। আমরা অন্য ব্যাংকের কাছ থেকে কিনে নিব হচ্ছে 117 টাকা এত পয়সা করে কিনে নিব, সেই ইউরোটা আমাদের ব্যাংকের যে গ্রাহক এই যে বুকিং দিচ্ছে এই যে 25,000 ইউরো এলসির জন্য, তার কাছে বিক্রি করব এই যে 119 টাকা এত টাকা করে বিক্রি করব। তাহলে এখন বলুন তো কাস্টমার কত টাকা পেমেন্ট করবে? যে ভাই বললেন সালাম ভাই, এখন আপনি বলুন যে কাস্টমার কত টাকা করে পেমেন্ট করবে? 119 টাকা করে। না, আমি সালাম ভাইকে বলছি, সালাম ভাই বলুন তো যে আমরা কোনটা বিক্রি করব আর কোনটা কিনে নেব? হাইটা আমরা বিক্রি করবো। হ্যাঁ, এটা এই যে রেটটা বাড়লো এটা হচ্ছে সেল প্রাইস, এটা কাস্টমারের কাছে দিব আর এটা আমরা কিনে নিব, তাই না? এই আচ্ছা, তাহলে সেলিং এক্সচেঞ্জ রেট কি হবে? সেলিং এক্সচেঞ্জ রেট পার ইউরো, তাহলে বিডিটি আমাদের এখানে এই জিনিসটাই করেছে আর কি, মানে এখানে যেটা বের করেছে এটা প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন একই, কিন্তু এই ক্যালকুলেশন ইউজ হবে। তো আমরা, আপনি যদি মনে করেন আপনি এক্সপার্ট হয়ে গেছেন, দরকার নাই এটা করার দরকার নেই, ফর্মুলাতে যাওয়ার দরকার নেই, আপনি ডাইরেক্ট এটা মানলে দিলেন যে অতএব বিডিটি, মানে এখানে লেখার পর এই কথাটা লিখলেন, এই কথাটা লেখার পর এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন দিলেন না যে ডাইরেক্ট এটা লিখতে পারেন সেলিং এক্সচেঞ্জ রেট পার ইউরো সমান বিডিটি 110 এত গুণন এত সমান এত, এই যে এখানে যে রেটটা বাড়াইছে সেই রেটটা হচ্ছে এটা। অতএব আমরা এভাবে দিতে পারি, আবার এভাবেও দিতে পারি। যদি আমরা একটু ধীরে স্থির ভাবে অঙ্ক করতে চাই তাহলে আমরা একটু এইভাবেই করি, তাহলে আমরা দুইটা রেটই আমরা পাবো একসঙ্গে, বাই রেটও পাবো, সেল রেটও পাবো। আচ্ছা, এটা হচ্ছে রেট, এটা হচ্ছে একটা অ্যান্সার। প্রথম যে অ্যান্সার সেটা হচ্ছে এটা, আমাদের ব্যাংকের বিনিময় হারটা হচ্ছে আমরা কাস্টমারের কাছে যদি আমরা বিক্রি করি তাহলে 119 টাকা এত টাকা করে নিব। সেকেন্ড যেটা বলছে যে আমাদের কাস্টমার কত টাকা পেমেন্ট করবে, কাস্টমার পেমেন্ট করবে কত টাকা, সেটার জন্য আমাদের ওয়ার্কিং হচ্ছে 2 থেকে শুরু করতে হবে। আমরা এই যে রেটটা যেটা নির্ণয় করলাম, এই ইন্টার ব্যাংক এক্সচেঞ্জ রেট যেটা আছে সেটা নির্ণয় করার পর আমরা 2 নাম্বার থেকে একটু দেখবো, এবং 2 নাম্বারে বলা আছে ইউর ব্যাংক ওভারহেড চার্জ হচ্ছে কত, এত টাকা, তারপরে ইন্টারেস্ট আমাদের আছে এত টাকা, এত পার্সেন্ট, তারপর আছে আমাদের ধরতে হবে কত, 360 দিনে আমাদের বছর ধরতে হবে। এই দুটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। তাহলে এই দুটা ক্যালকুলেশন যখন আমরা করতে যাব, ওভারহেড চার্জ সমান সেলিং, ওভারহেড মানে হচ্ছে উপরি ব্যয়। হ্যাঁ, উপরি ব্যয়, আপনি কোনো জিনিস অর্জন করতে অন্যান্য যে ব্যয়গুলো হয়ে থাকে বা ওই পারপাস যে ব্যয়গুলো হয়ে থাকে তাকে উপরি ব্যয় বলি আমরা। হ্যাঁ, তো সেই উপরি ব্যয় এক্সপেন্স ওভারহেড চার্জটা হচ্ছে সেলিং এক্সচেঞ্জ রেট গুণন এত, মানে যেটাতে বিক্রি করব তারই উপরে হচ্ছে আবার এত পার্সেন্ট করলে আমাদের এটা এত টাকা হচ্ছে ওভারহেড চার্জ। তাহলে ইন্টারেস্ট চার্জ কত হবে? ইন্টারেস্ট চার্জ বলছে ইন্টারেস্ট পার ইউরো, প্রতি ইউরোতে ইন্টারেস্টের কথা কত বলছে এখানে, ইন্টারেস্টের কথা বলা আছে না, ওটা তো ওভারহেড না, 0.9 না, 3%। হ্যাঁ, 3% পার অ্যানাম, মানে কি প্রত্যেক বছর, পার অ্যানাম মানে প্রতি বছর, তাহলে প্রতি বছর 3%, আমাদের বছর ধরতে হবে কত, 360 দিনে বছর ধরতে হবে। বিলটা আমাদের কাছে কতদিন স্থায়ী হচ্ছে, 90 দিন, সে 90 দিন আমাদের কাছে সেটা করবে, মানে 90 দিনের জন্য সে ক্রয় করতে যাচ্ছে, তাহলে 90 দিনের ইন্টারেস্টটা বের করে নিতে হবে আমাদের। তাহলে সেলিং এক্সচেঞ্জ রেট এটা সবসময় সেলিং, কাস্টমারের কাছে যেটা বিক্রি করব তারই উপর সবসময় জন্য রেট হবে, ক্রয়ের উপর না কিন্তু। তাহলে সেলিং রেট গুণন 3% করার পর এটাকে যে রেট বাড়াবে সেটাকে 360 দ্বারা ভাগ করব, তাহলে একদিনের মূল্য বাড়াবে, যে 360 দিনে বছর বলছে, অর্থাৎ 90 দিন আমাদের বিল স্টে করতেছে, 90 দিন দ্বারা গুণ করতে হবে, করলে আমাদের যে বিডিটি বাড়বে এত টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট।
এত টাকা ইন্টারেস্ট 1 ইউরোর এগেনস্টে, তাহলে আমাদের টোটাল এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো কত হবে? ওভারহেড চার্জ হচ্ছে আমাদের এত এবং ইন্টারেস্ট যেটা বলো সেটা হচ্ছে এত, তাহলে দুটো যদি করি তাহলে এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমাদের এত টাকা করে আমাদের অতিরিক্ত দিতে হবে, আমাদের কাস্টমারের কাছ থেকে আমরা নিব অতিরিক্ত। তাহলে কাস্টমারের কাছে যে ইউরোটা বিক্রি করতেছি সেটা রেট বের করলাম 119 টাকা 85,0085, এটা লিখতে হবে, আর তারপরে এই ওভারহেডটা লিখতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কাস্টমারের কাছে বিক্রি করব যে ক্যালকুলেশন এক্সচেঞ্জ রেট যেটা করলাম এত টাকা, এটার সাথে জাস্ট আমাদের এই যেটা যোগ করতে হবে, আমাদের যে এক্সচেঞ্জ মার্জিন পার ইউরো আমাদের যোগ করলে আমাদের কত হচ্ছে 120 টাকা। তাহলে আমাদের সেলিং এক্সচেঞ্জ রেট হচ্ছে 120 টাকা করে। তাহলে 120 টাকা করে আমরা সেলিং এক্সচেঞ্জ রেট আমরা কাস্টমারের কাছ থেকে আদায় করব, মানে আমরা এটা যেটা করলাম সেটা হচ্ছে এটা অ্যান্সার না, সরি এটা হচ্ছে এটা অ্যান্সার না, কারণ এর সঙ্গে খরচ যোগ করতে হবে। এটা আমরা পার ইউরো এর সঙ্গে আমাদের এক্সচেঞ্জ মার্জিন গুলো যেটা আছে সেটা আমাদের যোগ করতে হবে। 1 ইউরো কিনতে আমাদের এই টাকাটা ব্যয় হবে, কিন্তু এর সাথে আরো অন্যান্য যে খরচগুলো আছে সেই খরচগুলো কাস্টমারের কাছ থেকে আদায় করতে হবে। কাস্টমারের কাছ থেকে এই খরচগুলো আদায় করলে মোট হচ্ছে 120 টাকা আমরা কাস্টমারের কাছ থেকে আমরা আদায় করব পার ইউরো। কাস্টমারের কাছ থেকে আমরা কাস্টমার এখন যে নিচ্ছে, এখানে আমাদের সেলিং এক্সচেঞ্জ রেট আমাদের এই যে 90 দিনের জন্য 25,000 ইউরো যেটা কিনে নিচ্ছে কাস্টমার যদি নিতে চাচ্ছে সেটা আমরা 120 টাকা করে আদায় করব। তাহলে এখানে আমাদের সকল খরচ অ্যাড করে তারপরে কাস্টমার কাছে আদায় করবো। হ্যাঁ, দ্য ইম্পোর্টার হ্যাভ টু পে টু দ্য ব্যাংক ইউরো 25,000 টাকার জন্য ইম্পোর্টার পে করবে 25,000 গুণ সেলিং এক্সচেঞ্জ রেট কত 120 টাকা করে, গুণ করলে কত 30 লাখ টাকা। তাহলে সেলিং এক্সচেঞ্জ রেট বিডিটি কত 120 টাকা পার ইউরো। তাহলে 120 টাকা পার ইউরো আমরা সেলিং করতেছি কাস্টমারের কাছ থেকে, তাহলে কাস্টমার পে করবে কত 120 টাকা করে। আর ইম্পোর্টার তাহলে আমরা তার কাছ থেকে আদায় করবো কত, তাহলে ইম্পোর্টার পে করবে কত 30 লাখ টাকা ফর ইউরো কত 25,000 ইউরোর জন্য এটা পে করবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে এই অঙ্কে যেটা ঝামেলার যে গান গল্প সেটাই হচ্ছে আপনার কাছে এটা এই ফর্মুলাটা যখন এক্সচেঞ্জ বাইং এক্সচেঞ্জ এন্ড সেলিং এক্সচেঞ্জ রেট। তো এখানে কিন্তু এগুলা কিন্তু অতটা ঝামেলা না, এগুলো সবগুলো অঙ্কে একই। তো এই অঙ্ক তো মোটামুটি একটু বুঝতে পেরেছেন নাকি? একটু বুঝতে পারলে যথেষ্ট, খুব বেশি বুঝতে হবে না, একটু বুঝতে পারলে যথেষ্ট। আর আপনার বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্রথমে ধরতে এটা প্রথম এই বড় অঙ্কটা প্রথমে ধরছি, তো যার কারণে একটু এক্সচেঞ্জ রেটের একটু সমস্যা হয়েছে। আমরা ছোট অঙ্ক একটা দেখি, এক্সচেঞ্জ রেট এটা দেখি। এটা দেখুন, এটাও 97 আসছিল। এখানে বলা আছে, খেয়াল করুন, একই সূত্র একই সব এইভাবে করবেন, এর বাইরে যাবেন না, এর বাইরে ভাবার কোনো ভাবতেই যাবেন না, গেলে সমস্যা হবে। এর বলা আছে যে বাংলাদেশি টাকায় জাপানি ইয়েন ক্রয় বিক্রয়ের হার নির্ণয় করুন আন্তঃব্যাংক বাজার বিনিময়ে। তাহলে এখানে ক্রয় বিক্রয় হার নির্ণয় করতে বলছে, কারণ আপনি ক্রয় করবেন না বিক্রয় করবেন, কারণ ওই জিনিসগুলো মাথা না, মানে ক্রয়ের হারও বের করতে বলছে, বিক্রয় হারও বের করতে বলছে, সহজ কথায়। এখন এখানে খেয়াল করে দেখুন, ডিসেম্বর আসছে, এখানে একটু ইনফরমেশন আর একটু এখানে অ্যাড করতে হতো। আচ্ছা, ওই অ্যাডটা আমি এখানে করতেছি, এই অ্যাডটা আমি এখানে করতেছি। এখানে দেখুন যে বাংলাদেশি টাকা জাপানি ইয়েন ক্রয় বিক্রয়ের হার নির্ধারণ করুন যখন আন্তঃব্যাংক বাজার বিনিময় হার ছিল এত, মার্কিন ডলার 1 সমান টাকা কত এত এবং এত। তারপরে বলা আছে যে মার্কিন ডলার 1 সমান জাপানি ইয়েন এত এবং এত বলা আছে। তাহলে আমরা আগের ফর্মুলায় যাব, ডাইরেক্ট ইনডাইরেক্টের যে ফর্মুলা সেই ফর্মুলাতে যাব। এখন খেয়াল করে দেখুন যে ডাইরেক্টটা কি, ডাইরেক্টটা হচ্ছে বাংলাদেশি 1 টাকা বিদেশি 1 এককের বিনিময়ে বাংলাদেশি মোট টাকার পরিমাণ যখন দেওয়া থাকবে সেটা হচ্ছে ডাইরেক্ট রেট। যেমন আমরা বরাবরই বলি যে
এক ইউএসডি সমান সমান বাংলাদেশে কত 110 টাকা চলতেছে। আমরা কিন্তু বলি না এক বাংলাদেশি টাকা সমান সমান মানে বাংলাদেশে 1 টাকা সমান সমান ইয়া কত ইউএসডি কত, এটা কিন্তু বলি না। আমরা কি যেটা সচরাচর যেটা বলি আমরা এক ইউএসডি সমান সমান কত 110 টাকা 117 টাকা বা 120 টাকা এরকম বলে থাকি। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে যেটা বলি বা যেটা চর্চা সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আচ্ছা, তাহলে এক মার্কিন অর্থাৎ বিদেশি এক এককের বিনিময়ে বাংলাদেশি মোট টাকার পরিমাণ দেওয়া থাকলে তাহলে সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আর ইনডাইরেক্ট রেটের উল্টাটা যে স্বদেশি 1 টাকার বিনিময়ে বিদেশি যদি মোট টাকার পরিমাণ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট রেট। আচ্ছা, এখন ওখানে একটু ইনফরমেশন গ্যাপ হয়ে গেছে, সেটা হচ্ছে এই যে পরের যে রেটটা নির্ণয় করব। এখন খেয়াল করুন এখানে কোন দুটা মুদ্রার মধ্যে বিনিময় হার নির্ণয় করতে বলছে? জাপানি ইয়েন আর বাংলাদেশি টাকা, এই দুটার মধ্যে, তাই না? মাঝখান থেকে মার্কিন ডলার আসে আমাদের মাতব্বরি করতেছে, ঘটনা তো এই। তাহলে আমাদের খেয়াল করুন যে আমাদের এখানে যে রেটটা দেওয়া আছে এই রেটটা আমাদের কাছে কি বলুন তো? প্রথমটা ডাইরেক্ট। ভালো। আচ্ছা, তাহলে প্রথমটা ডাইরেক্ট। এখন পরে আমাদের যেটা দেওয়া আছে এটা কি? আমি ওখানে যেটা বলছিলাম ওখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে এরকম যে আমাদের যে দুটা মুদ্রার মধ্যে রেট নির্ণয় করতে বলবে এই দুটা মুদ্রা দেখবে। যদি ওখানে বলছিলেন প্রথমটা বিলিটি যদি ওখানে একটু গ্যাপ হয়ে গেছে, সেটা আমি ধরে দিচ্ছি। এখানে যদি বাংলাদেশি টাকার ক্ষেত্রে এটা হয় যে বিদেশি এক এককের বিনিময়ে বাংলাদেশি মোট টাকার পরিমাণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডাইরেক্ট রেট, তাহলে বিদেশি টাকার ক্ষেত্রে কি হবে সেটা? মানে জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট ইনডাইরেক্ট রেট কি হবে বলুন তো? জাপানি $1 বিনিময়ে, জাপানি 1 ইয়েনের বিনিময়ে বা 1 ইউএসডির বিনিময়ে যদি জাপানে যদি এরকম মোট টাকার পরিমাণ দেওয়া থাকে তাহলে সেটা জাপানি ডাইরেক্ট রেট, তাই না? মানে ব্যাপারটা বুঝাতে মানে ব্যাপারটা আমি বুঝাতে পারিনি। যে ধরুন এরকম মার্কিন ডলার 1, এখানে যেমন দেওয়া আছে মার্কিন ডলার 1 সমান জাপানি ইয়েন দেওয়া আছে এবং এত দেওয়া আছে। এখন বলুন তো এটা জাপানের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট না ইনডাইরেক্ট? জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট। আপনারা কি বুঝতে পেরেছেন? জাপানের সাথে মার্কিন ডলার দেওয়া আছে তখন এটা হলো ওদের জন্য ডাইরেক্ট। জাপানের জন্য ডাইরেক্ট, ইয়েস। জাপানের জন্য যদি ডাইরেক্ট হয় আমাদের জন্য ইনডাইরেক্ট। বিদেশের ক্ষেত্রে যদি ডাইরেক্ট হয় তাহলে আমাদের জন্য ইনডাইরেক্ট। এটা একটু আমাদের ইয়া ধরতে হবে। যেমন এখানে খেয়াল করুন, এখানে একটু গ্যাপ গেছে। গ্যাপটা হচ্ছে এরকম যে এখানে আমাদের কোন দুটার মধ্যে ইয়া করতে বলছে? বিডিটি আর ইউরো, তাই না? এই যে ইউরোর মধ্যে আর বিডিটির মধ্যে নির্ণয় করতে হবে, তাই না? তো এখানে আমাদের এখানে 1 ইউরো সমান এখানে ইউএসডি দেওয়া আছে এত। তাহলে এটা বলুন তো ইউরোর ক্ষেত্রে ডাইরেক্ট রেট না ইনডাইরেক্ট রেট? এটা বলুন তো ইউরোর ক্ষেত্রে? হ্যাঁ, ইউরোর ক্ষেত্রে ইনডাইরেক্ট, তাই না? ইউরোর ক্ষেত্রে ইনডাইরেক্ট। তাহলে ইউরোর ক্ষেত্রে যদি ইনডাইরেক্ট হয় তাহলে আমাদের ক্ষেত্রে কি বিপরীতটা হবে? ডাইরেক্ট। সেজন্য এখানে আমাদের দুটাই বলা আছে ইউএসডি এবং ইউরো বোথ ডাইরেক্ট রেট। আচ্ছা, আবার মানে পরের অঙ্কতে একটু আবার এখানে আসুন। এই দুটো ক্লিয়ার হন। এটা ক্লিয়ার হলে আপনার কাছে অঙ্ক ক্লিয়ার, সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার হন আপনি সব, মানে যেটা দেখবেন না আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আবার এখানে আসুন। মার্কিন ডলার 1 সমান যেটা দেওয়া আছে এটা ডাইরেক্ট, এটা তো আমরা বুঝলাম বাংলাদেশি টাকায়, তাই না? তাহলে এটা বাংলাদেশের, এটা কার ক্ষেত্রে? বাংলাদেশের ক্ষেত্রে, বিডিটির ক্ষেত্রে এটা। তাহলে মার্কিন ডলার 1 সমান জাপানি মোট টাকা দেওয়া আছে, তার মানে জাপানের ক্ষেত্রে এটা ডাইরেক্ট, তাই না? তাহলে জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট হলে আপনি তখন আমাদের
এখানে উল্টে নিয়ে আসবেন। জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট হলো, আমাদের ক্ষেত্রে কি ইনডাইরেক্ট। বুঝতে পেরেছেন তো? ক্লিয়ার? আচ্ছা, এখন এখন আগের অঙ্কে আবার যান, যে ধরুন ইউরোর ক্ষেত্রে 1 ইউরো সমান সমান ইউরো, ধরুন এখন আমরা সবাই ইউরো মানে আমরা ইউরোপের নাগরিক, তাহলে 1 ইউরো সমান সমান মানে 1 স্বদেশী ইউনিট সমান সমান বিদেশি মোট টাকা দেওয়া আছে, তাহলে এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলুন তো? ইনডাইরেক্ট। তাহলে এটা যদি ইনডাইরেক্ট হয় তাহলে বিডিটির ক্ষেত্রে কি হবে? ডাইরেক্ট। আচ্ছা, আস্তে এগুলো একটু ইয়ে করেন, বারবার শুনেন, তাহলে আপনি বুঝতে পারবেন, অথবা এটা একটু এক্সারসাইজ করলে আপনার ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যেটা জাপানের ক্ষেত্রে ডাইরেক্ট রেট, তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে ইনডাইরেক্ট রেট। আচ্ছা, তাহলে এখানে সেটা বলা আছে ক্যালকুলেশন, যে ক্যালকুলেশন আমাদের তো করতে হবে। ইউএসডি বিডিটি এক্সচেঞ্জ রেট ইজ ডাইরেক্ট রেট। তাহলে ইউএসডি বিডিটি আমাদের এই যে ইউএসডি এবং বিডিটির মধ্যে যে রেটটা, এই রেটটা হচ্ছে আমাদের কাছে কি? ডাইরেক্ট রেট। এই রেটটা হচ্ছে আমাদের কাছে কি? ডাইরেক্ট রেট। ইউএসডি আর বিডিটির মধ্যে, বাংলাদেশি আর মার্কিন ডলারের মধ্যে যে রেটটা, সেটা হচ্ছে আমাদের কাছে ডাইরেক্ট রেট। আর আমাদের জাপানের ক্ষেত্রে ইউএসডি আর জাপানের যেটা, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ইনডাইরেক্ট রেট বা কারেন্সি। ইনডাইরেক্ট রেটের কিন্তু ইনডাইরেক্ট রেটের অপর নাম হচ্ছে কারেন্সি রেট। হ্যাঁ, তাহলে এখানে ডাইরেক্ট রেটের সূত্রটা কি? ডাইরেক্ট রেটের সূত্রটা হচ্ছে বাই লো সেল হাই, মানে কম প্রাইসে কিনবে, বেশি প্রাইসে বিক্রি করবে। আর ইনডাইরেক্ট রেটের সূত্রটা হচ্ছে এর উল্টাটা, বাই হাই সেল লো। এই তো নাকি? মোটামুটি তো ক্লিয়ার এইটুকু? এটা যদি আপনি ফর্মুলায় বসান কি হবে? বাইয়ের একটা কলাম করলেন বাই রেট বা বিড রেট, আর সেল রেট আর আক্স রেট। তাহলে ইউএসডি 1 সমান সমান আমাদের সূত্রটা কি? ইউএসডি আর বিডিটির সূত্রটা কি ছিল? ক্রয় করব কম প্রাইসে, সেল করব বেশি প্রাইসে। তাহলে 1 ইউএসডি সমান সমান আমাদের বাই করব কম প্রাইসে, এই যে কমটা নিয়েছি 109 টাকা এত, আর সেল করব বেশি প্রাইসে 110 টাকা, যেটা আছে সেটা সেলে লিখছি। ঠিক আছে? এখন ইউএসডি আর জাপানি এটার ক্ষেত্রে আমাদের উল্টা কাজ করতে হবে। উল্টা কাজ কি? 1 ইউএসডি সমান সমান জাপানি কি করতে হবে? বাই করবে হাই রেটে। তাহলে আমরা জাপানি যে ইয়েনটা আছে সেটা এই বাইয়ের ঘরে এই 146 লিখব, আর সেলের ঘরে লিখব এই যে কম মূল্য যেটা, সেটা এত লিখলাম। তাহলে এটা লেখার পর এখন আমাদের বলছে কি? আমাদের বাইং রেট এবং সেলিং রেট নির্ণয় করতে বলছে। কার মাঝে নির্ণয় করতে বলছে? আমাদের জাপানি ইয়েন আর বিডিটির মধ্যে নির্ণয় করতে বলছে। তাহলে জাপানি ইয়েন আর বিডিটির মধ্যে যদি নির্ণয় করতে বলে, তাহলে এটা আমি কেমনে করব? এখন যদি আপনি যদি এটা এখন গুণ করেন তাহলে কিন্তু হবে না। খেয়াল করুন, এখানে রেট ইউএসডি 1, এখানে রেট কি বাড়াইছিল? ইউএসডি 1, ইউরো 1 গুণ করছিলাম। কারণ আপনি যদি এখানে যদি গুণ মারান তাহলে কিন্তু হবে না। কিভাবে হবে না? ওই নিয়মে চলে যান। আমরা এই দ্বারা আমরা কি বুঝি? এই দ্বারা আমরা বুঝি এরকম যে 1 ইউএসডি সমান এত বিডিটি, আবার 1 ইউএসডি সমান এত জাপানি। তার মানে কি এরকম নয় যে বিডিটি 109 পয়েন্ট এত সমান সমান 1 ইউএসডি। এই 1 ইউএসডি সমান সমান আবার লেখা যায় কি? জাপানি। তার মানে কি এত সমান সমান এত জাপানি লেখা যায় না? এত জাপানি লেখা যায় না? 146.000 এটা তো লেখা যায়। আমার ভাষাটা মনে বুঝতে পারেননি। আমরা যদি 109 টাকা দিয়ে 1 ইউএসডি ক্রয় করতে পারি, আর জাপানিরা 146 টাকাতে 1 ইউএসডি ক্রয় করতে পারে, তার মানে কি আমরা 109 টাকাতে একটা 146 জাপানি ক্রয় করতে পারবো? তাই পারবো না? অথবা জাপানিরা আমাদের 146 টাকা যদি দেয়, 146 জাপানি ইয়েন দেয়, তাহলে আমরা তাকে 109 টাকা দিব, তাই না?
বুঝতে পেরেছেন? ইউএসডি এখানে ইউএসডি 1 এর মান দেওয়া আছে, এটাও 1 এর মান দেওয়া আছে, তার মানে কি এটা সমান সমান এটা। ক্লিয়ার হয়েছেন তো? এইদিকে একটু নজর দিবেন, এইদিকে একটু নজর দিবেন। এটা যদি আমাদের ইউএসডি আমাদের একই ইয়া হয় তাহলে আমাদের ভাগ করতে হবে, সহজ কথা। আর যদি আমাদের ইউএসডি আবার ইউরো এরকম বা ইয়েন এরকম আসে তাহলে আমাদের গুণ করতে হবে। এটা শর্টকাট বুদ্ধি, পরে যখন এগুলো জিনিসগুলো মাথায় ঢুকবে তখন আপনি ইজিলি এটা করতে পারবেন। এই জিনিসটা আমরা ভুল করছি, মানে গতবারে যেটা এটা ভুল হয়েছিল আর কি, অনেকে ভুল করছিল। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখুন আমাদের কি বের করতে বলছে, যে বাংলাদেশি টাকার বিনিময়ে আমরা জি কিছু বললেন? বাংলাদেশ টাকা পারিবারিক ভাবে আসতেছে। ও আচ্ছা, মানে যখন একটু কথা বলবেন একটু মিট করে নেবেন তাহলে হবে। তাহলে এখানে বাংলাদেশি আমাদের নির্ণয় করতে বলছে কি, যে বাংলাদেশি টাকায় জাপানি ইয়েনের ক্রয় বিক্রয়, মানে জাপানি ইয়েন ক্রয় বিক্রয় করতে বাংলাদেশে কত টাকা লাগবে, বাংলাদেশে কত টাকা লাগবে। জাপানি 1 ইয়েন যদি আমরা ক্রয় করতে চাই তাহলে বাংলাদেশে কত টাকা লাগবে। আপনাকে অঙ্কগুলো কিন্তু বাংলা দেওয়া থাকবে, দয়া করে বাংলাগুলো কিন্তু দেখবেন। বাংলাদেশি টাকায় জাপানি ইয়েনের ক্রয় বিক্রয় হার নির্ণয় করবে, খেয়াল করে দেখুন, মানে জাপানি ইয়েনের ক্রয় বিক্রয় হার নির্ণয় করতে হবে সেটা বাংলাদেশি টাকায়, মানে এক জাপানি 1 ইয়েন যদি ক্রয় করতে চাই তাহলে বাংলাদেশে কত টাকা দিতে হবে এটা চেয়েছে। তাহলে ঐকিক নিয়ম তো আমরা জানি, করে আসছি। তো জাপানি ইয়েনের একটা জাপানি ইয়েনের বিপরীতে আমাদের বাংলাদেশে টাকা কল দিতে হবে। তাহলে এই সমান সমান যদি আমরা জানি এরকম, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি না ঐকিকের মতো, যে জাপানি কত আমাদের 146 146 এত ইয়েন সমান সমান কত 109 টাকা 50 পয়সা, 109 টাকা 50 পয়সা, মানে বাংলাদেশে 109 টাকা 50 পয়সা এত টাকা। অতএব জাপানি 1 ইয়েন সমান সমান কত হবে 109 টাকা, আরে বাংলা ইংরেজি মিক্সড হলো, আচ্ছা ব্যাপার না, 109 টাকা এত ভাগ 146.50 এত হবে। তাহলে এটা ভাগ করলে যে এটা ইয়া করেছে সেটা এত, যে জাপানি 1 ইয়েন যদি আমরা কিনতে চাই তাহলে আমরা 75 পয়সা দিব। তাহলে এখানে বাইং রেট আমরা বের করলাম, তাহলে সেলিং রেটটা হবে একই রকম, এই সেলিং রেটটা হবে একই রকম, এই দুইটা ক্রয় বিক্রয় এই দুইটার কাজ হবে। তাহলে আমরা কিন্তু এই বাইং এর ক্ষেত্রে এই দুইটার কাজ করলাম, সেলিং এর ক্ষেত্রে কিন্তু এই দুইটার কাজ করতে হবে। এখন আমরা যেটা ভুল করি সে ভুলের বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এখানেও এরকম যে আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট রেট না ধরার ফলে এখানে 145, মানে ক্রয় করবো তো ক্রয় রেটটা তো হচ্ছে কম, তাহলে এখানে 145 হবে, এখানে দেবো 146, এই মারা খেলেন, অঙ্ক শেষ। এই মারা খাইছিলাম স্যার। এটা এভাবে দেওয়া যাবে না, বুঝতে পেরেছেন তো? এখন বুঝতে পারলাম স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা ভাগ করবো এরকম ভাবে। তাহলে এখানে আমাদের বাংলাদেশি টাকায় করতে গেলে কত বাংলাদেশি টাকায় আমরা বিক্রি করব, সেলিং রেটটা হচ্ছে কত, জাপানি ইয়েন যদি 1 ইয়েন ক্রয় করতে চাই তাহলে আমাদের বিক্রি করতে চাই তাহলে আমাদের এত, আমরা জাপানি ইয়েন মানে এত টাকা আমরা নিব। তাহলে আমরা জাপানি ইয়েন যখন ক্রয় করব কোনো প্রতিষ্ঠান থেকে 175 টাকা করে, বা কোনো ক্লায়েন্টের কাছ থেকে যদি নিতে চাই তাহলে 175 টাকা করে কিনবো, আর অন্য ক্লায়েন্টের কাছে যদি বিক্রি করি তাহলে 100 মানে 76 পয়সা করে আমরা বিক্রয় করব। এই হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট। এখন শর্টকাট কিছু বুদ্ধি আছে, আপনি যখন এরকম ফর্মুলায় ফেলাবেন ইউএসডি যখন আসবে তখন বুঝবেন যে এখানে ভাগের খেলা হবে ভাগে। আর যদি এখানে আমার আলাদা ইউরো রেট এরকম যদি আসে তখন আপনি বুঝবেন যে এখানে আমাদের বাইং এক্সচেঞ্জ সেলিং এক্সচেঞ্জ রেট নির্ণয় করার জন্য আমাদের গুণের খেলা হবে। মানে বাইং করুন বা সেলিং করুন যেটাই করুন না কেন, এই যে দুটো রেট আপনি এখানে বসাইলেন, ডাইরেক্টের সূত্র অনুযায়ী এটা বসাইলেন, এখানে গুণের খেলা হবে। এই শর্টকাটগুলো একটু মাথায় ধরে রাখবেন, আপনার অঙ্ক ভুল হওয়ার চান্স খুব কম থাকবেই না। আর এগুলাই এখানে থাকবে। তাহলে এটা তো আপনি রেট তো মোটামুটি আমরা একটু বুঝতে পারছি নাকি, একটু হলে বুঝতে পারছি যে কিভাবে এটা ক্যালকুলেশন করতে হবে।
জি থ্যাংক ইউ আজকে হ্যাঁ জি 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 বলুন এই যে ওই প্লিজ শো ইওর রাফ ক্যালকুলেশন এটা তো অঙ্ক করলাম আবার রাফ করে করে কি দেন লাগবে স্যার আবার এই যে রাফ রাফ যেটা আপনি করলাম না এই যে আমরা করলাম এটাই রাফ এই কেন লেখা আর এটা কোথায় করে দিতে হবে এটাই রাফ আপনি তো ডাইরেক্ট এক লাইনে এটা তো লিখতে পারতেন হ্যাঁ এই রেটগুলো এখন অঙ্কে দেওয়া আছে না নাকি ওই গুণ মন অন্য জায়গায় করে আবার কাটি দিয়ে আসা লাগবে না 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 কাটে কাটে ওরকম দেওয়া না এই যে যে জিনিসগুলো দেখালেন এগুলাই রাফ এই যে ক্যালকুলেশন যেটা দেখা লেখা আছে না এই যে ক্যালকুলেশন এটাই রাফ আচ্ছা আলাদা এই গুণগুলো যেহেতু আমরা ক্যালকুলেটরই করি ক্যালকুলেটর তো সম্ভব না 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 তাহলে এটাই রাফ হিসেবে গণ্য হচ্ছে হ্যাঁ এটা এইভাবেই দিয়ে আসবেন এইভাবেই দিয়ে আসবেন এটা আলাদা করে ভাগ করে ওরকম ওটা ক্যালকুলেশন হচ্ছে এইটুকু মানে রাফটা হচ্ছে এইটুকু আর এটা রাফটা হচ্ছে এইটুকু এই যে ক্যালকুলেশন 1 ক্যালকুলেশন 5 ক্যালকুলেশন 2 3 হবে এটা 3 হবে এই যে ক্যালকুলেশনগুলো যেটা করছেন এলা হচ্ছে আমাদের কাছে মানে রাফ হিসেবে গণ্য হবে হ্যাঁ স্যার জি অঙ্ক ইংলিশ মিডিয়ামে করতে হবে হ্যাঁ অঙ্ক ইংলিশ মিডিয়ামে দিব আমরা আপনি বাংলা মিডিয়ামে দিতে পারেন বাংলা মিডিয়ামে দিতে পারেন সমস্যা নেই স্যার আমরা অন্যান্য উত্তর তো বাংলা মিডিয়াম করব আর এটা ইংলিশে সমস্যা নাই না না এটা জায়েজ আছে এগুলা করার জায়েজ আছে আচ্ছা আপনারা তো রেটটা বুঝেছেন নাকি এটা বুঝলে আমি একটু শান্তি পাবো যে না ভালো লাগবে যে না আপনারা করতে পারবেন এরকম একটা ইয়া আর একটু দুই একটা প্র্যাকটিস করলে আর ভালো বোঝা যাবে স্যার জি 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 থ্যাংক ইউ ভালো লাগলো আর এরপর মানে আপনাদের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা তো সময় নেই গো আচ্ছা তাহলে আজকে ডিসেম্বর আসছিল স্যার জি জি লাস্টটা এটা তো দেখতেছি 97তম মতো লেখা আছে জি স্যার এটা ডিসেম্বরে এবারে ছিল ওই সেলিং আর বাইং এর পেজ লাগিয়ে স্যার সেটা আর মিলাইতে পারিনি আচ্ছা আচ্ছা তাহলে এবারে ইনশাআল্লাহ পেজ যদি এরকম অঙ্ক দেয় আর কি আরো বহু ধরনের এই যে এক্সচেঞ্জ রেটের অনেক ধরনের জটিল অঙ্ক আছে অনেক জটিল অঙ্ক দিব না এবার দিন ইনশাআল্লাহ পারবো এবার না মানে একেবারে জটিল অঙ্ক দিলে আবার খুবই অবস্থা খারাপ সেগুলো অঙ্কগুলো আমি তুলে দেই নাই আরো জটিল আছে হ্যাঁ এগুলো প্র্যাকটিসে আমি দেখতে গিয়ে ওগুলো দেখছে বইয়ে কিন্তু আরো অনেক জটিল অঙ্ক আছে আমাদের অ্যাকাউন্টিং এ আরো অনেক ধরনের জটিল অঙ্ক আছে তবে এত জটিল মনে হয় দিবা না হ্যাঁ এত জটিল দিব না এগুলাই দিবে আর কি তো তাহলে আজকে এখানে রাখি নাকি এই দুটো অঙ্ক একটু দেখেন অন্য অঙ্কগুলোতে আমরা না দেখি সময় আছে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আপনারা শুধু এই দুটো অঙ্ক একটু দেখতে থাকেন আর একটু অনুরোধ হলো যে আপনার তো একটু সময় আছে এর মধ্যে যাচাই বাছাই করে আরো আপনাদের দুই একটা অঙ্ক ইনপুট করা লাগে সলিউশন সহ তাহলে আমাদের ইতিমধ্যে করায় ফেলেন স্যার আচ্ছা 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 অবশ্যই অবশ্যই আপনাদের জন্য খাটাখাটনি করতে হয় বা করিও সমস্যা নাই আমার বেশিরভাগ ক্ষেত্রে এই রাত জাগার কারণে শরীরটা খারাপ হয়ে যায় যার কারণে একটু মিসিং হয় আর কি তাছাড়া আমি মোটামুটি ভালো অ্যাক্টিভ থাকার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আর নেক্সট ক্লাস যাদের আছে তারা একটু জয়েন করেন বা জয়েনই থাকেন আমি সেই ক্লাসে ইয়ে করতেছি মানে সেই ফাইল ওপেন করতেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম